কতই না ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ফ্যাসিবাদী সরকারকেই পালিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, তার মানসিক শক্তিটা এবং তার মনোবলের জায়গাটা, কিন্তু এটা মানে কোনো পরিমাপ করার মতো বিষয় না। প্রিয় নেত্রী দেশে এসছেন, দেশের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। আমি মনে করি বিএনপিতে তো নেতৃত্বের কোনো সংকট নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি মাই টিভি সংলাপে। আজ আমরা কথা বলবো ঘরে ফিরলেন খালেদা জিয়া। সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 মাস পর চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে নিরাপদে সহি সালামতে তার ঘরে ফিরলেন, বাংলাদেশে ফিরলেন এবং ফিরোজায় নিরাপদে পৌঁছেছেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহমদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সকাল 10:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বেগম জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি পৌঁছার পর প্রায় 3 ঘন্টা লেগেছে ভালোবাসায় সিক্ত হতে হতে গুলশান পর্যন্ত তিনি এসেছেন। অসংখ্য লাখো জনতা তাকে অভিবাদন জানিয়েছেন। আমরা সেই লাখো জনতার মধ্য থেকে বিভিন্ন স্থানে গুলশান কেন্দ্রিক এবং এয়ারপোর্টেও বেশ কিছু শীর্ষ নেতারা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন। তাদের কিছু প্রতিক্রিয়া দেখে আসব একটি প্রতিবেদনে। এরপর আমরা আহমদ আজম খানের কাছে ফিরব প্রশ্ন নিয়ে। খালেদা জিয়া প্রত্যাবর্তনের খবরে গেল 4 মাসের শুনশান নীরবতা ভেঙে কর্মচঞ্চল হয়ে ওঠে ফিরোজা। প্রাণচাঞ্চল্য ফিরে আসা নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সংলগ্ন সড়কগুলোতে। সাথে সাথে নেত্রীর নামে মুহুর্মুহুর স্লোগান তো রয়েছেই। দেশটিতে বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, প্রাণচাঞ্চল্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা সকলে খুবই আনন্দিত। এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড তাকে বরণ করার জন্য। বেলা 10:30টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার সংবাদ পাওয়ার সাথে সাথে আরও এক ধাপ উদ্দীপনা বেড়ে যায় অপেক্ষমান নেতাকর্মীদের। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের জনগণের একটা আবেগের জায়গা। গণতন্ত্রের জন্য ওনার সমান সংগ্রাম এই অঞ্চলে কেউ করেনি। তিনি সেই গণতন্ত্রের মা আজকে বাংলাদেশে ফিরে আসবেন। খুব সঙ্গত কারণেই গণতন্ত্রের একটা অনুকূল পরিবেশ ফিরে আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। দেশের জন্য তার আরও অনেক কিছু দেয়ার আছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি সমর্থক শব্দে পরিণত হয়েছেন। এদেশের গণতন্ত্র রক্ষায় অতীতে যেমন ভূমিকা রেখে আসছেন, ইনশাআল্লাহ বর্তমান এবং ভবিষ্যতে তিনি তার সেই ভূমিকা সমুন্নত রাখবেন। দেশের প্রয়োজনে ওনার যদি নেতৃত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, উনি, আমার বিশ্বাস, উনি সেই কাজটি করবেন। দ্রুতই বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমানও দেশে এসে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, উনিও তেমনি প্রস্তুতি নিচ্ছেন। উনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কর্মী হিসেবে আমরা সবাই মিলে কাজ করব। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকব। একই সাথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানও দেশের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে পিছপা হবেন না বলেও মন্তব্য করেন জিয়া পরিবারের প্রেমিকরা। আজকে তার এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে। এরই মধ্যে ঘড়ির কাঁটায় বেলা প্রায় 1:30। অপেক্ষার প্রহর শেষ হয় প্রায় 3 ঘন্টা পর। খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূ সহ গাড়িবহর প্রবেশ করে গুলশানে। সকলের আন্তরিক প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে এবং নিরাপদেই ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। সকাল থেকেই খালেদা জিয়ার ঢাকায় ফেরাকে কেন্দ্র করে বাসভবন, ফিরোজা এবং পার্শ্ববর্তী সড়কে মোতায়েন ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদনটি, আমার করা প্রতিবেদন। আমি সেখানে ছিলাম প্রতিবেদক হিসেবে, আহমদ আজম খান আপনিও সেখানে ছিলেন।
তো এই যে সার্বিক অবস্থায় বেশ কয়েকটি বিষয় রয়েছে, একটি হচ্ছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এটি নিয়ে একটু কথা বলি শুরুতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাস আগে থেকেই তো একটি প্রস্তুতি ছিল, সবকিছু মিলে এই উচ্ছ্বাসটা কি যতটা আপনারা চিন্তা করেছিলেন উপস্থিতি, সেভাবে উপস্থিতি সুশৃঙ্খলতা ধরে রেখে কি সেই উদযাপনটা বলেন অথবা তাকে স্বাগত জানানো বলেন, কতটুকু আপনারা স্যাটিসফাই? ধন্যবাদ আপনাকে। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ক্ষমতায় থেকেও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্যে, ক্ষমতার বাইরে যখন থাকতেন তখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের কল্যাণের জন্যে সারাটা জীবন নিজেকে উজাড় করে দিয়েছেন। তো সেই নেত্রীকে মাইনাস করবার জন্যে, সেই নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ফ্যাসিবাদী সরকার কতই না ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ফ্যাসিবাদী সরকারকেই পালিয়ে যেতে হয়েছে। আর সেই জনতার দেশনেত্রী, দেশের দেশনেত্রী, যিনি বাংলাদেশকে সমৃদ্ধকরণের জন্যে সারাটা জীবন যিনি ত্যাগ করেছেন, তার ত্যাগ তিতিক্ষায় মহিমান্বিত বাংলাদেশ। আর যে কারণেই আজকে তিনি যখন 4 মাস আগে উন্নত চিকিৎসার জন্যে বিলেতে গেলেন, তখনও তিনি বিলেতে গেলেন বাংলাদেশকে সম্মানিত করে গেলেন। কাতারের আমিরের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির দিলেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি বিলেতে গেলেন। আবার ফিরলেনও তিনি নিজে এবং বাংলাদেশকে সম্মানিত করে, যে কাতারের আমিরের সেই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরলেন। আমাদের প্রত্যাশা ছিল যে লাখো লাখো নেতা কর্মী, জনগণ, শুভাকাঙ্ক্ষী, শুভান্নদায়ী সকলে আমাদের প্রিয় দেশনেত্রীকে শুভেচ্ছা জানাবেন, অভ্যর্থনা জানাবেন এবং বাংলাদেশের আপামর জনগণ টেলিভিশনের পর্দায় দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন, হৃদয়ের শ্রদ্ধা জানাবেন। আমরা কিন্তু বাস্তবে সেটা দেখেছি। আমরা আগে থেকেই চেষ্টা করেছি যাতে করে সুশৃঙ্খলভাবে প্রিয় নেত্রীকে আমরা অভ্যর্থনা জানাতে পারি। সবটুকু এত লাখো লাখো মানুষের মধ্যে যে সবটুকু সুশৃঙ্খলতা আমরা বজায় রাখতে পেরেছি, অনেক সময় অনেক লাখো লাখো জনতার মাঝে সেটা সম্ভব হয় না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু নিজেরা সুশৃঙ্খল থাকবার চেষ্টা করেছেন। আমি মনে করি যে প্রিয় নেত্রী দেশে এসছেন, দেশের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। আর এই দেশনেত্রী দেশে ফেরার জন্যে এবং উন্নত চিকিৎসায় যাওয়ার জন্যে এই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকার যেভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন সার্বিকভাবে। যেদিন উনি গেলেন আমি ছিলাম, এয়ারপোর্টেই ছিলাম, আমি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছেন সরকার এবং উনি যাতে নির্বিঘ্নে যেতে পারেন তার সকল ব্যবস্থা করেছেন। আজকেও যাতে তিনি নির্বিঘ্নে আসতে পারেন সরকার তার সকল ব্যবস্থা করেছেন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যিনি সাংবাদিক নেতা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। আপনার কাছে ফিরি, আপনি একজন সংবাদকর্মী, সংবাদপত্রের সাথেই আছেন। আজকের যে বিএনপি চেয়ারপারসনের এই যে ফেরা, এর আগে বিভিন্ন সময় যাওয়ার আগেও কিন্তু একটি আলোচনা হচ্ছিল, অনেক সময় এরকম বলাও হচ্ছিল যে এই ফেরাটাই তার হয়তো শেষ ফেরা, -2 ফর্মুলার এটা বাস্তবায়ন ফুল হয়ে গেল, সে আর ফিরতে পারবেন, এরকম একটি কথা। সব কিছু মিলে এই যে তার আবার ফিরে আসা, ডক্টর জাহিদ বলেছেন যে উনি এখন মানসিক এবং শারীরিকভাবে ভালো আছেন,
এবং তাকে বরণ করা নেতাকর্মীদের মোটামুটি সুশৃঙ্খল সাথেই আমরা যতটা খবর পেয়েছি, কিভাবে দেখছেন, কিভাবে পর্যবেক্ষণ করছেন বিষয়টা? ধন্যবাদ মাই টিভি সংলাপে যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আমার সহ আলোচক আহমেদ আজম ভাই, তিনিও খুব ঘনিষ্ঠ মানুষ, তাকেও শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। আসলে দেখুন, বেগম খালেদা জিয়া তিনি তো বাংলাদেশের প্রাণ। তিনি মানবতার বিবেচনায়, গণতন্ত্রের বিবেচনায়, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি নিরন্তরভাবে একদম বুক টান করে মাথা উঁচু করে যিনি এই বাংলাদেশটাকে ধারণ করে গেছেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার মধ্যে এমন সব বৈশিষ্ট্য আছে যেটা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষের আত্মার সাথে আত্মার আত্মীয় করে নিতে পেরেছেন তিনি। আপনি জানেন যে যতবার তিনি বাংলাদেশে নির্বাচনে দাঁড়িয়েছেন, যতগুলো আসনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সকল আসনে কয়েক গুণ ভোটে তিনি বিজয়ী হয়ে বারবার তিনি পার্লামেন্টে গিয়েছেন। 2008 সালের নির্বাচনের যে বোঝাপড়ার নির্বাচন, আধিপত্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সাথে বোঝাপড়ার যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে কক্ষচ্যুত করা হয়েছিল। তারপরে সেই জুলুম নিপীড়ন নেমে আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর। আমার স্মরণ আছে তিনি যেদিন 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি যখন সেই মিথ্যা বানোয়াট মামলায় আদালতের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তার আগের দিন গুলশানের অফিসে তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। আপনিও কাজ করেন, আপনিও জানেন, আমিও ছিলাম। আমি সেই প্রথম সারিতে বসে তার এই সংবাদ সম্মেলন কভার করেছি। তো সেদিন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন যে আমি কোনো অন্যায় করিনি, আমি ভয় পাই না। ওদের একদিন তারা এই সত্য একদিন বাংলাদেশের মানুষ জানবে, বিশ্ব জানবে, যেহেতু আমি কোনো অন্যায় করি নাই, আমি আদালতে যেতে আমি ভয় করছি না। তিনি কিন্তু সেদিন তিনি জানেন যে তার একটি অনিশ্চিত এই ফ্যাসিবাদী শক্তি তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে, তার উপর নিপীড়ন চালাতে পারে, কিন্তু তার মধ্যে আমি অবাক বিস্ময়ে দেখেছি তার মধ্যে বিন্দু মাত্র, তার মধ্যে কোনো রকম আতঙ্ক, ভয়। কারণ তার মূল শক্তির জায়গাটা হচ্ছে এদেশের জনগণ, তার মূল শক্তির জায়গাটা হচ্ছে অপরিমেয় দেশপ্রেম। তিনি কখনোই কোনো পরিস্থিতিতে জীবন বিপন্ন হয়েছে, তাকে বারবার সে এরশাদের আমলেও তার কি আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তাকে গৃহবন্দী করা হয়েছে, নানান ধরনের হেনস্থার মুখে পড়েছেন। কুরবানি হোটেল থেকে তাকে যেভাবে আমরা আমাদের চোখের সামনে আমরা দেখা যে কুরবানি হোটেল থেকে তাকে সেই স্বৈরশাসক এরশাদ যেভাবে তাকে আটক করে নিয়ে গেলেন। তো এই যে তার দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের পুরস্কার বাংলাদেশের মানুষ যে দিচ্ছে, আমার কাছে আত্মতৃপ্তির জায়গাটা কিন্তু এখানেই, যে আজকের মানুষের যে অপরিমেয় উপচানো ভালোবাসা তিনি পেয়েছেন, উল্লাস উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে উদ্দীপনা আমরা দেখলাম, এর চাইতে বেশি একজন রাজনীতিকের জন্য আমি মনে করি চূড়ান্ত প্রাপ্যটা তিনি পেয়ে গেছেন। এটাই আমার মনে হয় যে আমার আজকের মানে তার ফেরার এটাতে মূল্যায়ন হচ্ছে যে চূড়ান্ত যে প্রাপ্তির জায়গাটা একজন রাজনীতিকের, সেটা তিনি পেয়ে গেছেন। তার আর কোনো কিছু আমি মনে করি না বাংলাদেশের মানুষের কাছে তিনি কখনোই কিছু চান নাই। তিনি কিন্তু সবসময় আজ পর্যন্ত এত মিথ্যা মামলা দিয়েছে, এত এতিমের টাকা চুরি করেছে, ওই করেছে, সেই করেছে, বাংলাদেশে একটি মানুষও, ইভেন আওয়ামী লীগের কোনো লোকও বিশ্বাস করে নাই যে খালেদা জিয়া চুরি করেছে। কিন্তু রাজনীতির জন্য যেহেতু তাকে শেষ করে দিতে হবে, তাকে বিরোধী দলকে নির্মূল করতে হবে, সেই কারণে করেছে। শেখ হাসিনা নিজেও বিশ্বাস করে, কারণ কিছুই পায় নাই, যে ঘটনার সাথে যুক্ত সেখানে তার কোনো সংশ্লিষ্টতাও ছিল না। আমি প্রধানমন্ত্রী বিটে তার সাথে 5 বছর কাজ করেছি, আমি দেখেছি তিনি কত সতর্ক ছিলেন। আমি পরে জি আমি সেই আলোচনায় ফিরবো। আহমেদ আজম খান, আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে তার ছায়াতে আপনারা দীর্ঘদিন পথে চলছেন এবং মাঝখানে অনেক দিন ছায়া হয়তো পাচ্ছিলেন না, অনেকটা রাজনীতিবিদ হিসেবে দূর থেকে হয়তো নিচ্ছিলেন। আবারও আজকে ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক, একই সাথে তিনি আপনাদের সাথে ভাইস
চেয়ারম্যান, না তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। দুঃখিত, উনি আগে ছিলেন, তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, নীতি নির্ধারণী পরিষদের সদস্য। খালেদা জিয়া অনেকটা সুস্থ, কোট করছি, মানসিকভাবে স্টেবল, ডাক্তার জাহিদ বলেছেন। যদি দুটোই হয় তাহলে তারই ফিরে আসার মাধ্যমে, এখন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে ফেরেনি, তাহলে খালেদা জিয়া কি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবেন? তার আগে আমি একটু আব্দুল্লাহ সাহেব চমৎকার কথা বলছিলেন, আমি শুনছিলাম, একটু সাপ্লিমেন্ট করব। আপনি বলছিলেন যে -2 ফর্মুলার কথা। দেখুন, যে দেশের নেতা জনগণের ভালোবাসায় সিক্ত থাকেন, উনি বলছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া শক্তি হলো জনগণ, তো জনগণ যার শক্তি তাকে মাইনাস করা যায় না। আপনার প্রশ্নটা যে ছিল যে -2 ফর্মুলাটা এখন কোন পর্যায়ে, -2 ফর্মুলাতে প্রথমেই ছিল যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দেয়া হবে, এবং সাথে -2-র কথাই অনেকে মনে করতেন যে বোধহয় অন্য একজন নেত্রী। না, আসলে ষড়যন্ত্রটা ছিল যে আমাদের যিনি এখন নেতা দেশনায়ক তারেক রহমান, তাকেও মাইনাস করে দেবার ষড়যন্ত্র ছিল। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে জনগণ যদি পাশে থাকেন, জনগণের শক্তি যদি থাকে, তাহলে তাকে মাইনাস করা যায় না। আজকে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সেটা প্রমাণ করে দিয়েছেন যে না, বাংলাদেশের মানুষ দেশনেত্রীর পাশে আছেন, বাংলাদেশের মানুষ প্রিয় নেতা তারেক রহমান সাহেবের পাশে আছেন। কাজেই চাইলেই কোনো ষড়যন্ত্রই এদেরকে মাইনাস করতে পারবেন না। এখন আপনার যে প্রশ্নটা, যেটা আমাদের নেতা স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডাক্তার জাহিদ সাহেব বলেছেন, হ্যাঁ, উনি সুস্থ হয়ে ফিরেছেন শারীরিকভাবে, মানসিকভাবে। তারপরেও ওনার এখন বয়সজনিত কারণেই ওনার ক্লান্তি আছে এবং দীর্ঘদিনের অসুস্থতার জন্যে ওনার বিশ্রাম দরকার। সুস্থ এখন উনি, শারীরিক এবং মানসিক, উনি বিশ্রামে থাকবেন এবং উনি এই মুহূর্তে মাঠে নামবেন না। এই মুহূর্তে হয়তো বিভিন্ন সভা সমাবেশেও সশরীরে যাবেন না, কিন্তু এখন তো অনলাইনের যুগ, এখন তো আপনার ভার্চুয়ালি যে কোনো জায়গায় হাজির হওয়া যায়। কালকে উনি যে সংক্ষিপ্ত কথা বলেছেন পরিবারের সাথে, সে কথাও সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। একটু আগে আপনিও অফলাইনে এটা বলছিলেন। কাজেই যখনই জাতির প্রয়োজন হবে, দলের প্রয়োজন হবে, উনি কিন্তু ভার্চুয়ালি উপস্থিত হবেন। আপনার মনে থাকবার কথা যে 5 অগাস্টের অভ্যুত্থানের পরে 7 অগাস্ট আমরা যে একটা ঐতিহাসিক সমাবেশ করেছিলাম আমাদের নয়াপল্টন পার্টি অফিসের সামনে, মাত্র 3.5 মিনিটের যে বক্তব্য দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া দিয়েছিলেন, বিস্ময়কর। আমরা দেখেছি, আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, সারা বাংলাদেশ দেখেছে। একদিকে আমরা উজ্জীবিত হয়েছি, একদিকে আনন্দিত হয়েছি, আর একদিকে আনন্দের অশ্রু আমাদের চোখে পড়েছে। তখন কিন্তু উনি এভার কেয়ারের হসপিটালে শয্যাশায়ী অবস্থায় কিন্তু সেই বক্তব্যটা দিয়েছেন। এবং উনি যে আসবেন সেটা কিন্তু আগে জনতা জানতো না, কেউ জানতেন না, কেউ জানতেন না। তো এইটা আমি মনে করি যে এখন উনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হলেও উনি বিশ্রামে থাকবেন। যখনই রাজনৈতিক কোনো কারণে দলের প্রয়োজন হয়, যখনই জাতির প্রয়োজন হয়, তখনই তিনি ত্রাতার ভূমিকায় আসবেন, তিনি অভিভাবকত্বে, জাতির অভিভাবকত্বের ভূমিকায় আসবেন। আর আমাদের নেতা, ওনার জ্যেষ্ঠ সন্তান, ওনার সুযোগ্য সন্তান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, তিনি দলকে নেতৃত্ব দেবেন, তিনি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এবং তিনি এখন ভার্চুয়ালি নেতৃত্ব দিচ্ছেন। গত 8 বছর বাংলাদেশে প্রায় 16 ঘন্টা থাকছেন উনি, কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে তিনিও দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মতো বাংলাদেশে চলে আসবেন। উনি, ওনার সাথে যখনই আমাদের কথা হয় সাংগঠনিকভাবে, তখনই উনি আসার জন্যে খুবই আগ্রহ প্রকাশ করেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসব। আর ভার্চুয়ালি কথা বলতে ভালো লাগে না, বাংলাদেশের মানুষের সামনে, আপনাদের সামনে
আমি কথা বলবো। কেন আসছেন না আহমেদ আজম খান? আপনি বললেন যে আসবো, কেন আসছেন না? কেন আসছেন না? না, উনি আসবেন। আসার জন্য আপনি জানেন যে ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছিলেন, সেই মামলাগুলো একে একে প্রায় শেষ পর্যায়ে। এখন উনি আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি যেহেতু আমাদের আশা ভরসার বাতিঘর উনি, কাজেই উনার নিরাপত্তার বিষয়টা আমাদের আগে দেখতে হবে, সেই প্রস্তুতিটা নিতে হবে। আর উনি আসার পরে আমাদের করণীয় আমাদের প্রস্তুতি নিতে হবে। উনিও ওদিক থেকে প্রস্তুতি নিচ্ছেন। আশা করি আপনারা দেখবেন দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে, যখন যে কোনো সময় আমাদের দল থেকে ঘোষণা আসবে যে অমুক মাসে বা অমুক দিন উনি বাংলাদেশে আসবেন। ধন্যবাদ। আমি একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছে আসি। এখানে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন দলের এবং জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া অভিভাবকত্বের ভূমিকা রাখবেন। আপনি কি মনে করছেন দেশের দলের এই দুটো জায়গায় বলেছে, তার কি প্রয়োজন ফুরিয়ে গেছে? তিনি কি নেতৃত্ব প্রশ্নই ওঠে না খালেদা জিয়ার প্রয়োজন পড়াবে, এই প্রশ্নই তো আসে না। খালেদা জিয়া শুনেন, এই যে খালেদা জিয়া শয্যাশায়ী ছিলেন, এভার কেয়ারে ছিলেন, ইভেন তাকে যেখানে একটা পুরনো ঢাকার একটি পরিত্যক্ত কারাগারে রেখে যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, তেলাপোকা দৌড়াদৌড়ি করছে, এরকম একটি জায়গায় জরাজীর্ণ ভবনে যখন রেখেছেন, তখনও গোটা জাতি কিন্তু উন্মুখ হয়েছিল তারপরে অবস্থা জানার জন্য, তিনি কেমন আছেন এটা জানার জন্য। আপনি দেখেন বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, তার মানসিক শক্তিটা এবং তার মনোবলের জায়গাটা কিন্তু এটা মানে কোনো পরিমাপ করার মতো বিষয় না। আমি তার সাথে বিশেষ করে 2001 সালের নির্বাচনে আমি তার সফরসঙ্গী হয়েছিলাম সারা দেশে তার সংবাদ কভার করার জন্য। নির্বাচনের আগে একটানা প্রায় 11,000 কিলোমিটার তিনি সফর করলেন। আমরা সেটা সফর শেষে হিসাব করে আমরা নিউজ করেছিলাম। 11,000 কিলোমিটার টানা সফর করে তিনি নির্বাচনী সফর যেদিন শেষ করেছেন, আমাদের কাছে পুরো সফর আমরা তখন এখন থেকে ধরেন আর কত বছর আগে আমাদের মতো তরুণরা পর্যন্ত আমরা কোথাও গিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি, কোথাও গিয়ে আমরা আর পারছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু তার সাথে তার গাড়ি বহরের সাথে দৌড়ে আমাদের ক্লান্তি হলো, আমরা দেখেছি যে তিনি কতটা মনোবল তার মধ্যে, মানসিক শক্তি কতটা, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। 2008 সালেও দেখেছি। সেই জায়গাটাতে আমি যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষ, আপনি আজকে দেখবেন যে আজকে যে শুধু বিএনপির নেতা কর্মীরা শুধু তার এই আশাকে স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, রাস্তায় নেমেছে তা না। আপনি সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, ভিন্ন মতের মানুষ পর্যন্ত অনেকেই আমি ভার্চুয়াল জগতে দেখেছি তার এই যে আশাটাকে, তার যে একটু সুস্থতার জায়গাটা, আগের চাইতে যে তিনি সুস্থ আলহামদুলিল্লাহ বলে সেটাকে অভিনন্দিত করছে, আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করছে। এবং এদের মধ্যে সবাই যে দল করে এমন না, আমি এমন অনেককে দেখেছি ভার্চুয়াল জগতে যারা এটাকে, এবং আপনি যদি রাজনৈতিক দল বলেন, রাজনৈতিক দলেও ভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা দেখেছি যে তারা এটাকে স্বাগত জানিয়েছেন খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনকে। মূল কথা হচ্ছে তিনি, আমরা দেখছি যে তিনি এখন থেকে 4-5 মাস 6 মাস বা 1 বছর আগের চাইতে অনেক বেশি আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এবং তার যে সার্বিকভাবে আমরা যতটুকু আমরা দূর থেকে দেখতে পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির যে কৌশলগত জায়গাটা এবং বিএনপির রাজনীতির পলিসির যে জায়গাটা, বিএনপির রাজনীতির যে মূল নিয়ন্ত্রণের জায়গাটাতে, তিনি অভিভাবকত্বের জায়গাতে তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং আগামীতে বিএনপির সাফল্যের জায়গাটা তৈরি করার জন্য তার একটি অনবদ্য ভূমিকা থাকবে বলে আমি মনে করি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আজকে তো আসলে আরেকটি বিষয়ও, তা হচ্ছে যে এর আগেও যদিও শর্মিলী চৌধুরী উনি এসছিলেন, কিন্তু জোবায়েদা রহমান উনি তো 17 বছর পরে আসলেন, এটিও একটি চমকেরই ব্যাপার মনে হচ্ছে। তো এই চমকের সাথে মাঝখানে কিন্তু অনেক আলোচনা এসছিল যে তারেক রহমান বিভিন্ন কারণে আসছে না, তাহলে কি জোবায়েদা রহমান তার পুত্র বধূরা কি রাজনীতিতে আসবেন কিনা, এই সম্ভাবনা কতটা আছে, বা আপনারা দলীয় নেতারা এটাকে কিভাবে দেখছেন বা কি চাচ্ছেন? আমি আবারও একটু আপনার
আব্দুল্লাহ সাহেবকে যে প্রশ্ন করেছেন একটু সাপ্লিমেন্ট করব যে দেশনেত্রীর প্রয়োজন কি দেশে ফুরিয়ে গেছে। দেশনেত্রী যেভাবে সারাটা জীবন দেশকে দিয়েছেন, দেশের মানুষও যেভাবে দেশনেত্রীকে যেভাবে ভালোবেসেছেন, আমি এবং সারা বাংলাদেশের মানুষ উনাকে দোয়া করছেন উনি যেন দীর্ঘজীবী হন এবং উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি দেশকে দেবেন। উনার প্রয়োজন ফুরাবে না। সামনে যে চ্যালেঞ্জিং দিনগুলো আছে, আমি মনে করি আগামী বাংলাদেশ খুব কুসুমাস্তীর্ণ নয়, অনেক কণ্টকাকীর্ণ, অনেক চ্যালেঞ্জিং। কাজেই বিশ্ব পরিমণ্ডলে আমাদের যে এই অঞ্চলের যে সার্বিক অবস্থা, আমাদের ডানে বামে যে সার্বিক অবস্থা, তাতে করে বাংলাদেশের আগামীর প্রতিটা দিনই খুব চ্যালেঞ্জিং যাবে। সেখানেও দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার পরামর্শ, নির্দেশনা, নেতৃত্ব অনেক প্রয়োজন হবে। উনি অনেক কার্যকর ভূমিকা পালন করবেন, ওনার প্রয়োজন ফুরাবে না, এটা উনি নিজে প্রমাণ করেছেন এবং জাতিও বুঝতে পেরেছেন। এখন আপনি যে কথাটা বলেছেন যে দীর্ঘদিন পরে ওনার 2 পুত্রবধূ দেশে ফিরেছেন, আমরা দেখেছি এবং সারা জাতি দেখেছেন। ওনার 2 পুত্রবধূই কিন্তু খুব উচ্চ শিক্ষিত। ওনার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক, পাশাপাশি তিনি কার্ডিওলজিতে যখন এমডি করেন, অর্থাৎ উচ্চতর ডিগ্রি নেন বিলেত থেকে, তখন উনি কমনওয়েলথের মধ্যে উনি শীর্ষ স্থান দখল করেন তার রেজাল্টে। উনি এরকম একজন, এবং উনি একটা ঐতিহ্যপূর্ণ পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এবং ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, তিনিও একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তিনিও শিক্ষিত। দুজনেই যদি রাজনীতিতে আসেন এটা আমাদের জন্য আনন্দের, কিন্তু বিষয়টা হলো যে ওনাদের রাজনীতিতে আসা সম্পূর্ণ ওনাদের পারিবারিক বিষয়। এই বিষয়ে আমাদের মন্তব্য করবার কিছু নেই, কিন্তু ওনারা দেশে এসেছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমি এখানে একটা লাইন রাখি আমি, যে ওনার যে বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান, একদিকে উনি ওনার শাশুড়িকে দিতে এসছেন, আরেকদিকে ওনার আম্মা অসুস্থ, এখন স্কয়ার হসপিটালে ভর্তি, ওনাকেও দেখতে এসেছেন। জি, আমরা তা দুজনের জন্যই সুস্থতা কামনা করি। ফিরছি অন্য আলোচনায়। আব্দুল্লাহ ভাই, আপনার কাছেও 2 পুত্রবধূ খালেদা জিয়ার, যারা তো এই পরিবারের আবহেই বড় হয়েছে, তাদের রাজনীতিতে আসার সম্ভাবনা আপনি দেখছেন কিনা, আপনি কি পর্যবেক্ষণ করছেন কিনা, সে তো তার স্টান জানিয়েছেন। দেখুন, এই যে পতিত শেখ হাসিনা বিদায় নেওয়ার কয়েকদিন আগেও মানে আওয়ামী লীগের নেতারা, শেখ হাসিনা স্বয়ং যে বলে বেড়াতো যে বিএনপি যে ক্ষমতায় যেতে চায় তাদের নেতাকে বলুক, তাদের প্রধানমন্ত্রী হবে কি, এবং তার সুরে আওয়ামী লীগের অন্য সব নেতা একই কথা বলতো, তো বিএনপি তো নাই, কেউ নাই, তারা কে নেতৃত্ব দেবে, কে কি জন্য এটা করছে। কিন্তু বাস্তবতা কি? বিএনপিতে কি নেতার কোনো সংকট আছে? নেতৃত্বের কোনো সংকট আছে? নেতৃত্বের সংকটে হলে এই প্রশ্নটি এখন সামনে আসার প্রশ্ন আসতো। আমি মনে করি বিএনপিতে তো নেতৃত্বের কোনো সংকট নাই। বেগম খালেদা জিয়া তিনি নিজে অনেকটাই সুস্থ হয়ে এসছেন, তিনি অভিভাবকত্বের জায়গা, আসনটি গ্রহণ করার জন্য তিনি এখন অনেকটাই ফিট। আবার পাশাপাশি তার সুযোগ্য সন্তান, তিনি অত্যন্ত দক্ষতার সাথে দলটাকে এই দুঃসময়, দীর্ঘ দুঃসময় যেভাবে ঐক্যটা রেখেছেন, এর চাইতে বড় সাফল্য আর কিছু নাই। এরকম নিপীড়ন, নির্যাতন, এরকম সব নির্মূল করে ফেলার, ধ্বংস করে ফেলার দলটা, এই অবস্থার মধ্যে বিএনপির একজন উল্লেখযোগ্য নেতা চলে গেছে, আছে কোনো উদাহরণ? এর চাইতে বড় সাফল্য কি? তো এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি নেতৃত্ব দেবেন না? তিনি নেতৃত্বে আছেন, এবং নেতৃত্বে যে আপনার ডাক্তার জুবাইদা একদম দলীয় ফোরামে দলীয় পদ পদবি নিয়ে আসতে হবে এমনটা তো কোনো প্রয়োজন নাই। এই রাজনীতির জন্য সবাই দলের পদ পদবি নিয়ে কাজ করতে হবে এমনটা কিন্তু খুব বেশি জরুরি না। তো তারা তো অবশ্যই তাদের তারেক রহমানের পাশে থেকে, বেগম খালেদা জিয়ার পাশে থেকে বাংলাদেশের রাজনীতির সবকিছু তারা নানানভাবে তারা কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি মনে করি সেটাই করবেন। এবং এই ফ্যামিলিগুলো আপনি যাদের কথা বললেন, পুত্রবধূ দুইজনের, প্রত্যেক দুইজনের ফ্যামিলি, এগুলো কেউ খ্রিস্টান ফ্যামিলি থেকেও আসে নাই, কেউ ইউরোপ আমেরিকা থেকেও আসে না, এরা সবাই এদেশের মাটির থেকে
তাদের জন্ম উঠে এসছেন। তো সুতরাং তারা যখন প্রয়োজন হয় নিশ্চয়ই নেতৃত্বে আসবেন, কিন্তু বিএনপিতে তো নেতৃত্বের সংকট নাই, তাদের এখনই নেতৃত্ব গ্রহণ করতে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি বিরতির আগে বলছিলেন যে কণ্টকাকীর্ণ পথ নয়, আগামীর যে পথটা সেটি কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। কেন এই সংখ্যা প্রকাশ করছেন? এই সংখ্যা এই জন্যই প্রকাশ করছি, একদিকে আমাদের ভূরাজনীতির যে সংকট, বিশ্ব রাজনীতির যে সংকট, আর বাংলাদেশের ভেতরেও আমাদের গণতন্ত্রের নবযাত্রায় এখনো আমরা অনেক ধোঁয়াশা দেখতে পাচ্ছি। এজন্যেই আমি এই কথাটা বলেছি, কারণ আগামী দিনে গণতন্ত্রের যাত্রা শুরুতে প্রয়োজন হবে একটি নির্বাচিত সংসদের, প্রয়োজন হবে একটি নির্বাচিত সরকারের, এবং নির্বাচিত সরকার এবং সংসদ যখন যাত্রা শুরু করবে গণতন্ত্রের, তখন যে সংস্কারগুলো এই সরকার প্রস্তাবনা আকারে চার্টার করে রেখে দেবেন, যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয়, যেটা নির্বাচনের আগেই সম্ভব সেটা করে, এবং যেটা নির্বাচনের জন্য প্রয়োজন সেটা করে, যখনই নির্বাচনের পরে ওই চার্টার যে সংস্কারগুলো সেগুলো নিয়ে যখন সামনে এগিয়ে যাবেন, তখনও কিন্তু এগুলো বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ থাকবে। কাজেই আমি মনে করি যে আগামী দিনগুলো খুব কুসুমাস্তীর্ণ নয়, সংকটাপন্নই হবে। কারণ একদিকে দেশের ভেতরে, আরেকদিকে ভূরাজনীতির কারণে দেশের বাইরে, দুদিকের চাপেই বাংলাদেশের মতো একটা স্বল্প আয়ের দেশের, এটাকে আমরা এখন স্বল্প উন্নত বলতে পারি, আবার উন্নয়নশীল দেশের তালিকায়ও চলে যাচ্ছে সেটাও বলতে পারি, কিন্তু আমাদের সবটাই চ্যালেঞ্জিং হবে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আসি, খুব ছোট্ট করে উত্তর চাই। সেটি হচ্ছে যে আজকে বিএনপির আমরা যে স্টোরি দেখলাম টেলিভিশনগুলোতে, সেখানে অনেক নেতাকর্মীরা বলছিলেন এবং আপনারাও বলছিলেন যে এই যে জাতীয় ঐক্য, সেই ঐক্যের প্রতীক হিসেবে বলছেন খালেদা জিয়াকে। সামনের দিন নির্বাচন যত ঘনিয়ে আসবে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যেও তো একটি টানাপোড়েন তৈরি হবে। তো সেখানে কি খালেদা জিয়া কোনো হস্তক্ষেপ কিংবা সমন্বয়ের কোনো জায়গা থাকবে কি? নিশ্চয়ই, নিশ্চয়ই। বেগম খালেদা জিয়া, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যে তিনি জাতি বিএনপির শুধু অভিভাবকত্ব নয়, জাতীয় রাজনীতির অভিভাবকত্ব, বাংলাদেশের অভিভাবকত্বের জায়গাটাতে তিনি কিন্তু চলে গেছেন। তো সেই জায়গাটাতে আমাদের আগামী দিনের সংকট, যেমনটি আহমেদ আজম খান বলছিলেন, যে আমিও তার সাথে একমত, যে বাংলাদেশের সামনের দিনগুলো এখনো কিন্তু কণ্টকাকীর্ণই, এবং অনেক চ্যালেঞ্জ আছে। বিশেষ করে আমাদের এখনো ফ্যাসিবাদী শক্তি সুযোগ পেলেই তারা ছোবল মারছে। আপনি দেখেছেন যে এই যে জুলাই আন্দোলনের বিপ্লবীদের একজন হাসনাত আব্দুল্লাহ, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এবং কিভাবে পরিকল্পনা করে তিনি একটি কর্মসূচি থেকে ফিরছেন, যানজটের মধ্যে আটকে পড়েছেন, সেখানে তার গাড়ি ভেঙে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার মানে কি, এখনো পর্যন্ত ফ্যাসিস্টরা কিন্তু বাংলাদেশের মাটিতে এক্সিস্ট করছে এবং তারা সক্রিয় আছে। তারা এটুকু অধ্যত্ত দেখানোর সাহস করছে যে জুলাই আন্দোলনের শীর্ষস্থানীয় যে ছাত্র নেতৃত্ব, সেই বৃদ্ধের একজনকে তারা আঘাত করার চেষ্টা করতে। তো এর দ্বারাই আমরা অনুমান করতে পারি, আগামী যখন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তখন কিন্তু বাংলাদেশের, যেহেতু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিশাল একটি গোষ্ঠী বিগত ফ্যাসিস্ট সরকারের, আপনি দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহর যে ঘটনার পরে একটি স্ট্যাটাসের মধ্যে একজন ওসি কি মন্তব্য করেছে, তো সেটার দ্বারা আমরা কি, এখন এই ওসি বাংলাদেশে কর্মরত আছে, ওসির পরিচয় নিয়ে তার মন্তব্য দেখলে বোঝা যায় বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ প্রশাসন কোন পর্যায়ে এখনো রয়েছে। এই জায়গাগুলো থেকে যতদিন না আমাদের মুক্তি মিলছে, ততদিন অবশ্যই একটা আমাদের জাতীয় ঐক্যের জায়গাটাতে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং সেই ঐক্যের জায়গাটাতে নিশ্চয়ই বেগম খালেদা জিয়া সবার অভিভাবক হিসেবে, আমি মনে করি বাংলাদেশের এমন কোনো রাজনীতিবিদ নাই যিনি বেগম খালেদা জিয়ার কোনো কথা ফেলতে পারবেন, এই মুহূর্তে কেউ নাই। সেই জন্যই বেগম খালেদা জিয়া, আমি মনে করি, সেই ভূমিকাটা যথাসময়ে যথাযথভাবে নেবেন এবং সেটা কার্যকর হবে, আমি বিশ্বাস। জি, ধন্যবাদ আহমেদ আজম খান। আমি একদমই মনে হয় 1 থেকে 1.5 মিনিট পাবো। প্রশ্ন হচ্ছে, আমরা মাঝখানে শুনতে পেতাম যে আসলে এই নেতা হচ্ছে খালেদা জিয়ার লোক, আর এই নেতা হচ্ছে তারেক রহমানের লোক। সো এই নেতার এই কারণে প্রমোশন হচ্ছে, এই নেতার হচ্ছে না।
এই বিভাজনের যে জায়গাটি, এটির বাস্তবতা আসলে কতটুকু? যদিও আপনার জায়গা থেকে এই উত্তরটা একটু জটিল, কিন্তু তারপরেও আমরা আসলে চাচ্ছি, আব্দুল্লাহ ভাই হয়তো ভালো বলতে পারবেন। না, আমার দিক থেকেও একদমই জটিল না। আমি খুব পরিষ্কার কথা বলা পছন্দ করি, এখানেও আমি পরিষ্কার জবাব দেব। এই যে অপপ্রচারটি দীর্ঘদিন চলে এসছে যে কেউ ম্যাডাম খালেদা জিয়ার লোক বা কেউ প্রিয় নেতা তারেক রহমানের লোক, এই যে এটা যে অপপ্রচার ছিল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ হয়ে গেছে যে এটা সম্পূর্ণ অপপ্রচার। যিনি ম্যাডাম খালেদা জিয়ার লোক, তিনি প্রিয় নেতা তারেক রহমানের লোক, তিনি দলের লোক, এইটা কিন্তু এখন প্রমাণিত। কাজেই একটা পর্যায়ে হয় কি, ষড়যন্ত্র নিপাত যায়, একটা পর্যায়ে আর ষড়যন্ত্র থাকে না, অকার্যকর হয়ে যায়। এই ষড়যন্ত্রটাও, এই অপপ্রচারটাও এখন কিন্তু মিয়ে গেছে, এখন আর নেই। এখন প্রমাণিত যে সকলেই আমরা দলের লোক এবং নেতা নেত্রীর লোক। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। একদম 30 সেকেন্ডে চাই, কালকে যখন লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে বিদায় হচ্ছিলেন, মা এবং ছেলের রসায়ন, সেটি একদম 30 সেকেন্ডে কি বলার সুযোগ আছে? অসাধারণ, এক কথায় অসাধারণ। যে মা আর ছেলে, এই বন্ধনটা তো আসলে এটা কোনো কিছু দিয়ে পরিমাপ করার জায়গা না। এবং তারেক রহমান, আমরা দেখি বাংলাদেশের সামাজিক কারণে নানান কারণে এখন এইসব বন্ধনগুলো অনেকটাই শিথিল হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এই দুজনের মধ্যে আমাদের বাংলাদেশের যে চিরাচরিত ঐতিহ্য এবং আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা, সামাজিক মূল্যবোধের যে জায়গাটা যেটা ডিমান্ড করে তাদের মধ্যে, সেটা আমরা বরাবরই দেখেছি। এটাই আমাদের জন্য একটা আশার জায়গা। আমরা বিশ্বাস করি যে তাদের মধ্যে এটা থাকবে, যেমনটি আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি, সেটা যাতে এখানে কখনোই না হয়। আর আমি যোগ করতে চাই যে ওনাকে যে প্রশ্নটি করেছিলেন যে খালেদা জিয়া আর তারেক রহমান দুজনই জিয়াউর রহমানের লোক, তো হ্যাঁ, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি হচ্ছে জিয়াউর রহমানের রাজনীতি। সুতরাং জিয়াউর রহমানের রাজনীতি যারা, সেই আদর্শের রাজনীতি যারা করেন, তারা এই বিভাজন করার সুযোগ আছে বলে আমি মনে করি। একদম, আসলে আমার 30 সেকেন্ড পাবো, এটা মনে হয় বলতেই হয়। ভাইয়ার খেয়াল রেখো, ভাইয়ার খেয়াল রেখো, নাতিকে বলছে বাবার খেয়াল রেখো, মনে আছে নিশ্চয়ই আপনি দেখেছেন। নিশ্চয়ই এই যে একটা পারিবারিক আবেগ, এটা এক ধরনের পারিবারিক ঐতিহ্য। এই যে পরিবারের শান্তিটা, যে পরিবারের শান্তি নেই তারা কিন্তু জাতির জন্যও কিছু করতে পারে না। এই যে পারিবারিক শান্তি, পারিবারিক ঐতিহ্য, পারিবারিক আবেগ, এটা, এই বন্ধনটা চিরকালই এই পরিবারে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমান যখন জুবাইদুর রহমানকে বিদায় দিচ্ছিলেন, শেষ সময়টা একদম দরজার পাশে যখন চলে যাচ্ছিলেন, সেই দৃশ্যটা দেখেছে নিশ্চয়ই দেশবাসী। হ্যাঁ, দেখেছে, দেশবাসী দেখেছে, আমরা দেখেছি, এবং আমরা দেখে কিন্তু আনন্দিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি। বাংলাদেশের চিরন্তন সমাজের একটা, এবং এই বন্ধনটাই থাকুক চিরকাল এবং আমাদেরকে সুখী করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, এবং অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই বন্ধন থাকুক অটুট, দেশের প্রয়োজনে ঐক্য থাকুক অটুট। আসুন সবাই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।